আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন একটু জানান। সবাই কেমন আছেন? সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। একটু সবাই জানান সাউন্ড ঠিক আছে কিনা। ব্যাকরণ আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছি। আশা করছি ক্লাসের সংখ্যা অনেক বাড়বে। ক্লাসের শুরুতেই আমি কিছু কথা বলে নেই, সেটি হচ্ছে আসলে বিসিএস প্রস্তুতির জন্য ক্লাস অনেক বেশি প্রয়োজন। এই জন্য আপনারা আরেকটি আমার আইডিতে পার্সোনাল প্রাইভেটে আপনারা ব্যাপকভাবে ক্লাস পাবেন, সেখানে আপনারা আমার সঙ্গে ক্লাস করতে পারবেন। এই জন্য আপনাদের এই যে এখানে আপনি যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এই জন্য অতিরিক্ত আপনাকে কোনো পে করতে হবে না। আমার যে পার্সোনাল যে আরেকটা গ্রুপ আছে, সেখানে আপনারা ক্লাস করতে পারবেন। শিডিউলটা আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব, ঠিক আছে? এই আর কি। তো আজকে আমরা ধ্বনি পড়ছিলাম। ধ্বনি থেকে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অসংখ্যবার প্রশ্ন এসে থাকে। সেই ধ্বনির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বাদ রয়ে গেছে। যদিও এই ক্লাসটা আমি ফ্রি ক্লাস করিয়েছিলাম, ধ্বনির পরিবর্তন। এটা আমি একাধিকবার ফ্রি ক্লাস করিয়েছি ধ্বনির পরিবর্তন। আজকে পেইড ক্লাসে আমি ধ্বনির পরিবর্তন দেখি কতদূর পর্যন্ত আগানো যায়। ধ্বনির পরিবর্তন, সবাই লিখে নেন ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন যদি প্রশ্ন হয় যে ধ্বনির পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্বে। আর এই ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলা হয় ফোনোলজি বা ফনেটিক্স। সরি, আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ধ্বনির পরিবর্তন, যে কথা বলছিলাম, ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্বে আলোচিত হয়ে থাকে। আর এই ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলা হয়ে থাকে ফোনোলজি বা ফনেটিক্স। এটা আপনারা জানেন যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। আবারও বলছি, ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, তারপর হচ্ছে শব্দতত্ত্ব। এই শব্দতত্ত্বকে কিন্তু আবার রূপতত্ত্ব বলা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বকে মনে রাখতে হবে যে এটাকে আবার পদক্রম বলা হয়ে থাকে। এবং 4 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব।
এই ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। এছাড়া ব্যাকরণের অপ্রধান কিন্তু আলোচ্য বিষয় রয়েছে, যেমন ছন্দ, অলঙ্কার, অভিধান তত্ত্ব, এগুলো কিন্তু ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয়। এখান থেকে প্রশ্নটা কিভাবে হয়ে থাকে? প্রশ্ন হয় যে নিচের কোনটি ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, আবার এমন প্রশ্ন হতে পারে নিচের কোনটি ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয়। ঠিক আছে, এভাবে প্রশ্নটা হতে পারে। তো আমি আজকে যে আমরা পড়ছি যে ধ্বনির পরিবর্তন, এই ধ্বনির পরিবর্তন ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়ে থাকে। ধ্বনির পরিবর্তন শিক্ষার্থীদের কাছে এটি জটিল কঠিন বিষয় মনে হলেও আসলে এটি এত জটিল কঠিন বিষয় না, একটু বুঝে পড়তে পারলে এই টপিকটা অত্যন্ত সহজ। ধ্বনির পরিবর্তন কিভাবে হলো? ধ্বনির পরিবর্তন আসলে কোনো ভাষা বিজ্ঞানী করেননি, কোনো ব্যাকরণবিদও করেননি। ধ্বনির পরিবর্তন করেছে সাধারণ লোকেরা। মানুষ কথা বলতে যে একটি শব্দ যখন একটু পরিবর্তন করে উচ্চারণ করেছে, সেই পরিবর্তনের মাঝে একটা ডিসিপ্লিন আবিষ্কার করেছেন ব্যাকরণবিদরা বা ধ্বনি বিজ্ঞানীরা, সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন। যেমন আমরা স্পর্ধাকে খুব আয়েশ করে যখন আস্পর্ধা বলি, তখনই ধ্বনির পরিবর্তন হয়ে যায়। স্কুলকে যখন আমরা আয়েশ করে স্কুল বলি, তখনই ধ্বনির পরিবর্তন হয়ে যায়। যখন আমার স্ত্রীকে খুব আয়েশ করে স্ত্রী বলি, তখনই কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে যায়। আবার আমরা কখনো ধর্মকে ধরম বলে ফেলি, প্রীতিকে খুব সহজ করে প্রীতি বলি, রত্নকে আমরা খুব সহজ করে রতন বলি, যত্নকে আমরা বলে ফেলি যতন, দিশকে বলে ফেলি আমরা দিশাকে বলে ফেলি দিশ, বা দিশকে বলে ফেলি দিশা। বেঞ্চকে অনেক সময় আমরা খুব আয়েশ করে বেঞ্চি বলে থাকি। আবার কইরাকে আমরা অনেক সময় বলে থাকি কইরা, এবার এটা ধ্বনির পরিবর্তন। বলিয়াকে বইলা, কাব্যকে আমরা অনেক সময় খুব আয়েশ করে কাব্য বলে থাকি, গদ্যকে আমরা অনেক সময় খুব আয়েশ করে গদ্য বলে থাকি। এই যে ধ্বনির পরিবর্তন। আবার টপটপকে আমরা বলে ফেলেছি কখনো কখনো টপাটপ, ফটফটকে বলা হয়েছে ফটাফট, কটকটকে বলা হয়েছে কটাকট, চটচটকে আমরা বলেছি চটাচট। এছাড়া মূলাকে বলা হয়েছে মূলো, তুলাকে বলেছি আমরা তুলো, ধুলাকে বলেছি ধুলো, কুলাকে বলেছি আমরা কুলো। এরপরে বিলাতিকে আমরা বলে ফেলেছি বিলিতি, জুতাকে আমরা বলেছি জুতো, মিলামেশাকে আমরা বলেছি মেলামেশা। এই যে রিক্সাকে আমরা ফস করে বলেছি রিস্কা, পুরোহিতকে আমরা বলেছি পুরুত, লালকে আমরা বলেছি নাল, শরীরকে আমরা বলেছি শরীর। এই যে পরিবর্তনগুলো আমরা করে ফেলেছি, এই সব পরিবর্তনের মাঝে ভাষা বিজ্ঞানীরা ব্যাকরণবিদরা একটা শৃঙ্খলা আবিষ্কার করেছেন। সেই শৃঙ্খলাই হচ্ছে ধ্বনির পরিবর্তন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই ধ্বনির পরিবর্তন এটা হয়ে থাকে অসাবধানতার কারণে, প্রধানত অসাবধানতার কারণে, তারপরে স্থান ভেদে ভৌগোলিক কারণে এই পরিবর্তনগুলো হয়ে থাকে। তবে ধ্বনি পরিবর্তনের যতগুলো কারণ, স্থান ভেদে পরিবর্তন হয় ঠিক আছে, ভৌগোলিক কারণে পরিবর্তন হয়, তবে অধিকাংশ পরিবর্তন হয়েছে অসাবধানতার কারণে। এই অসাবধানতার কারণে বা আয়েশ করে আমরা একটি শব্দকে যে বিকৃত করেছি, পরিবর্তন করেছি, সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন। ঠিক আছে, ধ্বনির পরিবর্তনে প্রথমে আমরা শিখব হচ্ছে আদি স্বরাগম। আমি এর আগে বলেছি যে ফ্রি ক্লাসে কিন্তু আমি ধ্বনির পরিবর্তনে কথা বলেছি, সেখানে সংক্ষেপে আমি বলেছি। এখানে তো পেইড ক্লাস অবশ্যই ডিটেলস হবে। ঠিক আছে, এই আর কি। ধ্বনির পরিবর্তনে প্রথমে আমরা শিখব হচ্ছে আদি স্বরাগম। আদি স্বরাগম, আদি স্বরাগম, আদি স্বরাগম। আদি শব্দের অর্থ হচ্ছে কি? আগে। আদি শব্দের অর্থ হচ্ছে আগে, আর স্বরাগম শব্দের অর্থ হচ্ছে স্বরের আগমন। স্বরের আগমন। আদি শব্দের অর্থ হচ্ছে আগে, আর স্বরাগম শব্দের অর্থ হচ্ছে স্বরের আগমন। তাহলে আদি স্বরাগম অর্থ কি হলো? আগে স্বরের আগমন। তাহলে আদি স্বরাগম মানে হচ্ছে আগে স্বরের আগমন। তাহলে
এই অর্থ দিয়ে কিন্তু আমরা ডিফিনেশনটা শিখে নেব যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আগে স্বরের আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। আবারও বলছি যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আগে স্বরের আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই বাক্যটা সবাই লিখে ফেলেন তো। কে কে লিখতে পারলেন? খাতা কলমে বা আপনি মোবাইলে এখানে লিখতে হবে। কারা কারা লিখেছেন আমাকে একটু কমেন্টস করেন যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আগে স্বরের আগমন ঘটাকে আদি স্বরাগম বলে। কারা কারা লিখতে পেরেছেন বলুন প্লিজ। জারেন যাবেন লিখেছি স্যার ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। লিখতে হবে উচ্চারণের সুবিধার জন্য বা ভিন্ন কোনো কারণে শব্দের আগে স্বরের আগমন ঘটাকে আদি স্বরাগম বলে। যেমন উদাহরণ, স্পর্ধা থেকে আস্পর্ধা, স্ত্রী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্ত্রী, স্কুল থেকে স্কুল। এখানে দেখুন, এখানে কিন্তু আ নেই, এখানে একটা আ এসে গেছে। এখানে ই নেই, এখানে একটা ই এসে গিয়েছে। এখানে সরি, আগেরটা পরে এসে গেছে। স্কুলটাই আগে হবে, এটা আগে দেখাতে হবে। দেখাতে চাচ্ছি স্কুলটা স্কুল। খুব আয়েস করি আমরা এই যে। তাহলে উচ্চারণের সুবিধার জন্য বা ভিন্ন কোনো কারণে শব্দের আগে যদি স্বরে আগমন ঘটে তাহলে তাকে আদি স্বরাগম বলে। এখানে আ এসেছে, ই এসেছে, ঠিক আছে। বাট এখানে কিন্তু ই নেই, এখানে ই নেই, এখানে ই নেই, ঠিক আছে। তাহলে উদাহরণের সঙ্গে কিন্তু ডিফিনেশন মিলে গেল যে উচ্চারণের সুবিধার জন্য বা ভিন্ন কোনো কারণে শব্দের আদিতে স্বরের আগমন ঘটাকে আদি স্বরাগম বলে। কথা ক্লিয়ার? এখন জিজ্ঞেস করতে পারেন স্যার এখান থেকে কিভাবে কোশ্চেনটা আসতে পারে? এখান থেকে কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোনটি আদি স্বরাগম। প্রশ্ন হতে পারে আদি স্বরাগম মানে কি বা আদি স্বরাগম কি, এভাবে প্রশ্ন হতে পারে। অনেকগুলো উদাহরণ দেয়া থাকলো নিচে কোনটি আদি স্বরাগমের উদাহরণ, এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। অথবা প্রশ্ন হতে পারে নিচের কোনটি আদি স্বরাগম নয়, ঠিক আছে, এভাবে প্রশ্ন হতে পারে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করতে হবে। এবার সবাই লিখুন 2 নম্বর, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম মানে আপনারা বুঝতে পারছেন যে মাঝে স্বরের আগমন। মধ্য মানে মাঝে, আর স্বরের আগমন মানে এর আগে বলেছি স্বরের আগমন, তাই না? স্বরের আগমন, তাহলে মাঝে স্বরের আগমন। মধ্য স্বরাগম মানে হচ্ছে মাঝে স্বরের আগমন। তাহলে এখানে ডিফিনেশনটা কেমন হবে? যে উচ্চারণের সুবিধার জন্য বা ভিন্ন কোনো কারণে শব্দের মাঝে স্বরের আগমন ঘটলে তাকে মধ্য স্বরাগম বলে। এই যে আমি একটা ডেফিনেশন বললাম, এই ডেফিনেশনটা কিন্তু দুর্বল টাইপের। কোনো জায়গায় আপনার লেখা দেখতে পারেন, লেখা আছে, কোনো বইতেও থাকতে পারে যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে মধ্য স্বরাগম বলে। এটা সংজ্ঞা হয়েছে, বাট এটা দুর্বল টাইপের একটা সংজ্ঞা। তাহলে এর সঠিক সংজ্ঞা, পারফেক্ট ডেফিনেশনটা কি? পারফেক্ট ডেফিনেশনটা হচ্ছে যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝে যে সংযুক্ত
সংযুক্ত ব্যঞ্জন থাকে, ওই সংযুক্ত ব্যঞ্জনের মাঝে যদি স্বরের আগমন ঘটে তখনই মধ্য স্বরাগম হবে। ঠিক আছে, যেমন উদাহরণ দিলে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। যেমন রত্ন, রত্ন, তাই না, রত্ন, যত্ন আর হচ্ছে প্রীতি। একটি উদাহরণ বুঝলে এখানে 100টি উদাহরণ বুঝতে পারবেন আপনি। রত্ন, যত্ন, প্রীতি। রত্ন, এখানে সংযুক্ত ব্যঞ্জন কোনটি? রত্ন থেকে আমরা রতন বলছি, আগে ভেঙে নিই। রতন, রত্ন থেকে রতন, রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন, প্রীতি থেকে প্রীতি, প্রীতি। এবার আসুন, যেখানে সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে কি ত আর হচ্ছে দন্তন্য যুক্ত, এখানেও কিন্তু ত দন্তন্য যুক্ত, এখানে কি প র ফলা যুক্ত। এখন আমরা ডিফিনিশনে বলেছি কি যে বাক্যের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন থাকবে, কি শব্দের মাঝে যে সংযুক্ত ব্যঞ্জন থাকবে সেই সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরের আগমন ঘটবে। ঠিক আছে, এখন এই যে শব্দের মাঝে সংযুক্ত ব্যঞ্জন কি ত আর দন্তন্য, এখানে সংযুক্ত ব্যঞ্জন ত আর নয়ের মাঝে স্বর ঢুকবে প র ফলা। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে ত আর কি পাবো, ত আর হচ্ছে দন্তন্য। তাহলে এই যে এই জায়গাতে স্বর ঢুকতে হবে। আবার ত দন্তন্য, এখানে হচ্ছে প আর র, ব্র্যাকেটের মধ্যে র ফলা দিলাম, এখানে অ ঢুকবে। যেমন যত্ন থেকে যখন যতন বলছি তখন কিন্তু এখানে অ ঢুকেছে, রত্ন থেকে রতন বলেছি অ ঢুকেছে, যত্ন থেকে যতন বলছি এখানে একটা অ ঢুকেছে, প্রীতি থেকে প্রীতি যখন বলছি তখন কিন্তু প আর র এর মাঝে পি ই, তাহলে এখানে একটা ই ঢুকেছে। তাহলে এবার কিন্তু ডিফিনেশনের সঙ্গে মিলে গেল যে শব্দের মাঝে যে সংযুক্ত ব্যঞ্জন থাকবে এই সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরের আগমন ঘটবে। এই যে স্বরের আগমন ঘটেছে অ অ ই। ঠিক আছে, এখন এই উদাহরণ দিয়ে কিন্তু আপনাকে ডিফিনেশনটা মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু মনে রাখা সম্ভব না। তাহলে ডিফিনেশনটা আবার আমি বলছি যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে মধ্য স্বরাগম বলে। এখন এই ডিফিনেশনটা সবাই লেখেন খাতার মধ্যে বা আপনার মোবাইলে, এখানে লেখেন, লিখে আমাকে বলেন আপনি লিখতে পেরেছেন কিনা। লিখে নেন, দ্রুত লিখে নেন। কারা কারা লিখতে পেরেছেন একটু কমেন্ট করেন। সাবিনা ইয়াসমিন, জি স্যার লিখেছি, লিখতে পেরেছি স্যার। মারুফ হোসাইন, মিনা, মারুফ, হ্যাঁ লিখতে পেরেছি। নাজমুন শাকি, লিখেছি স্যার। জাবিন, জি স্যার লিখেছি। ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ লিখতে পেরেছি সবাই। অদিতিয়া ঘোষ, তারপরে হচ্ছে শামসুন নাহার, মুক্তা লিখছে স্যার, ওকে ফাইন। অন্তঃস্বরাগম, সবাই লেখেন অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ, আর স্বরাগম শব্দের অর্থ হচ্ছে, আবারও বলছি, স্বরের আগমন। অন্তঃস্বরাগম, অন্ত মানে শেষ, স্বরাগম মানে স্বরের আগমন, তাহলে শেষে স্বরের আগমন। এটা ডিফিনেশনটা একদম সহজ, যে উচ্চারণের সুবিধার জন্য বা ভিন্ন কোনো কারণে শব্দের শেষে যদি স্বরের আগমন ঘটে তাহলে তাকে অন্তঃস্বরাগম বলে। যেমন উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন অন্তঃস্বরাগম। যেমন সত্যকে আমরা অনেক সময় সত্যি বলি, যে সত্যি বলছি, সত্যি। তারপর হচ্ছে
বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ থেকে বেঞ্চি, তারপর দিশ থেকে দিশা, দিশ থেকে দিশা, দিশ থেকে দিশা। এখানে আমরা লক্ষ্য করছি এখানে যে তিনটি শব্দ লিখেছি, শব্দের শেষে স্বরের আগমনটা কিভাবে ঘটেছে। এখানে এখানে এসেছে হচ্ছে একটা রস্বইকার, এখানেও রস্বইকার, এখানে এসেছে আকার। তার মানে হচ্ছে এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে, এখানে একটা স্বরে আছে, ঠিক আছে। শেষে স্বরে আগমন ঘটবে। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে স্যার ঠিক আছে বুঝলাম যে দিশ থেকে দিশা এখানে শেষে স্বরের আগমন ঘটেছে, শেষে অন্তে স্বরের আগমন ঘটেছে, এটি অন্তঃস্বরগম হলো, তাহলে এই যে উপরের দুটো কিভাবে অন্তঃস্বরগম হলো প্রশ্ন হতে পারে না? আমরা তো দেখতে পাচ্ছি যে ইটা তো তয়ের আগে আছে, বেঞ্চি ই তো তয়ের আগে আছে, তাহলে এই দুটো কিভাবে অন্তঃস্বরাগম হলো, শেষে স্বরের আগমন হলো কিভাবে প্রশ্ন হতে পারে না? এটি বুঝতে হবে যে রস্বইকার সব সময় থাকে আগে, কিন্তু উচ্চারণ হয় কিন্তু পরে, শেষে উচ্চারিত হয়েছে। সত্যকে যখন আমরা সত্যি বলছি, ইটা কিন্তু পরে বা শেষে উচ্চারিত হয়েছে, ই শেষে উচ্চারিত হয়েছে, অন্তে উচ্চারিত হয়েছে, পরে উচ্চারিত হয়েছে। বেঞ্চকে যখন বেঞ্চি আমরা বলছি, ইটা কিন্তু অন্তে আছে বা শেষে আছে, পরে আছে, হ্যাঁ, আরেকটা তো বোঝাই যাচ্ছে, তাহলে শেষে উচ্চারিত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে আগে কিন্তু উচ্চারণ হচ্ছে শেষে। আর ধ্বনির যে পরিবর্তন, এটা উচ্চারণটাই কিন্তু প্রধান, এজন্য উচ্চারণটাকে আমরা নেব, ঠিক আছে। এখন এই ডিফিনেশনটা একদম সহজ। উচ্চারণের জন্য, উচ্চারণের সুবিধার জন্য বা ভিন্ন কোনো কারণে শব্দের শেষে যদি স্বর আগমন ঘটে তাকে অন্তঃস্বরাগম বলে। কারা কারা বুঝতে পেরেছেন একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে। সবাইকে কমেন্ট করতে হবে যে বুঝতে পেরেছি বা লিখতে পেরেছি, ওকে। বুঝতে পেরেছি। সাবিনা ইয়াসমিন বুঝতে পেরেছি। অজয় ঘোষ বুঝতে পেরেছি। মারুফ হোসাইন, নাজমুন সাকি, সরকার অলি, ওকে বুঝতে পেরেছি, ওকে ফাইন ফাইন। এখন আমরা শিখবো হচ্ছে এই তিনটা আমরা শিখতে পেরেছি, ফাইন। এবার আমরা শিখবো হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি, অপিনিহিতি এটা ধ্বনি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অপিনিহিতি এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপেনথেসিস। অ্যাপেনথেসিস অ্যাপেনথেসিস এই অ্যাপেনথেসিসের প্রথম যিনি বাংলা করেন তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। একটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে ব্যাকরণে সর্বপ্রথম এই অপিনিহিতি শব্দটি কে ব্যবহার করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সর্বপ্রথম অ্যাপেনথেসিসের বাংলা করেছেন অপিনিহিতি। উনি যে বাংলাটি করেছেন, অ্যাপেনথেসিসের যে বাংলা করেছেন, সেটা কিন্তু ব্যাকরণের একটা পারিভাষিক শব্দ এবং সেটা আমরা এখনো পর্যন্ত সেটা আমরা ব্যবহার করে যাচ্ছি। APENTHESIS অ্যাপেনথেসিস, 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 ওকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সর্বপ্রথম অপিনিহিতি শব্দটি ব্যবহার করেন। অপিনিহিতি বানানটি কিন্তু মনে রাখতে হবে, বিশেষ পরীক্ষা কিন্তু অপিনিহিতি এই বানানটি এসেছে, কোন বানানটি শুদ্ধ। অনেক সময় রস্বইকারের জায়গায় অপিনিহিতি থাকে, অপনিহিতি থাকে, এভাবে বানানটি ভিন্ন ভিন্ন রকম করে দেয়া থাকে। এই বানানটি মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে
অপিনিহিতি বানানে সবগুলোতে রস্বইকার আছে, পর সাথে রস্বইকার, দন্তন্য হ, অর্থাৎ অপিনিহিতি বানানে 4টা রস্বইকার আছে। 1 2 3 4, 4টাই কিন্তু রস্বইকার আছে অপিনিহিতি। প্রথমে অ, আবার অপনিহিতি ভুল বানানে কিন্তু স্বরে অ দিয়ে ও দিয়েও একটা থাকতে পারে, ও দিয়ে একটা থাকতে পারে, রস্বইকার থাকবে না, এভাবে কনফিউজড করতে পারে। কিন্তু মনে রাখতে হবে প্রথমে স্বরে অ এবং 4টি রস্বইকার আছে, ঠিক আছে, এসে যেতে পারে কিন্তু। তারা ধ্বনির পরিবর্তন থেকে এ পর্যন্ত বিশেষ পরীক্ষায় 2টি বানান এসছে, অপিনিহিতি থেকে আছে আর অন্যান্য একটা স্বরগম আছে সেখান থেকে কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে অপিনিহিতির এখন ডেফিনেশনটা কি? অপিনিহিতির ডেফিনেশনটা হচ্ছে যে পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় অথবা সংযুক্ত ব্যঞ্জনের আগে ইকার বা উকার আসে তাহলে তাকে অপিনিহিতি বলে। ডেফিনেশনটা আগে বুঝে নিতে হবে। অপিনিহিতি ডেফিনেশনের 2টি অংশ আছে। প্রথম অংশ কি? পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, এই যে ইকার বা উকার, পরের ইকার, ইকার ইকার, হ্যাঁ, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, একটা ডেফিনেশনের একটা অংশ। পরের ইকার বা উকার আগে উচ্চারিত হয়, লেখেন সবাই, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হয়, এটা ডেফিনেশনের একটা অংশ। আর একটা অংশ, সংযুক্ত ব্যঞ্জনের আগে যদি ইকার বা উকার আসে তাহলে তাকে অপিনিহিতি বলে। আমি একটু জানতে চাই, কমেন্ট করেন যে এই ডেফিনেশনটা লিখতে পেরেছেন কিনা। মুখস্থ করবেন না, এক্ষুনি কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে এবং সংযুক্ত ব্যঞ্জন, সংযুক্ত কথা বলেছি, সংযুক্ত ব্যঞ্জনের আগে, বয়জ ফালা, কজ ফালা, এটা তো ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনের আগে ইকার বা উকার আসবে, ঠিক আছে, এই আর কি। সবাই লিখতে পেরেছেন কি একটু কমেন্ট করেন। নাজমুস সাকি সরকার লিখেছি স্যার, ওকে। মারুফ হুসাইন সরকার, অলি অলি, অদিতিয়া ঘোষ লিখেছি স্যার, কমেন্ট করতে হবে, লিখেছি। জারিন, নাজমুস সাকি, নাজমুন সাকি লিখেছি জি স্যার, লিখেছি। আর কে কে আছে একটু একটু কমেন্টস করতে হবে, ঠিক আছে। কারণ এই মুহূর্তে যদি আপনি, আচ্ছা, প্রিয়াঙ্কা প্রিয়া লিখেছি স্যার, ঠিক আছে। আর কে কে আছে? সবার কাছে কমেন্টস চাই, লিখতে হবে, ঠিক আছে, লিখতে হবে, লিখতে পেরেছি, ওকে ফাইন। হ্যাঁ, এই মুহূর্তে আপনি যদি এই ক্লাসে যদি একটু শিখে নিতে পারেন, তাই না, এই 3টে বিষয় শিখেলাম এখানে, তাহলেই আমার ক্লাসটা কিন্তু করা সার্থক। যে অনলাইনে ক্লাস করে অন্তত এই জিনিসটা শিখতে পেরেছি বা এতটুকু শিখতে পেরেছি বা এই প্রশ্নগুলো কমন পেয়েছি, তাহলে কিন্তু আমার পড়ানোটা সার্থক। কিন্তু আমি বলে বলে চলে গেলাম, আপনি আত্মস্থ করতে পারলেন না, শিখতে পারলেন না, সেটা উপকার হলো না, তাহলে কিন্তু দুটো জিনিস লস হবে, আর্থিক লস যাবে, সময় অপচয় হবে। এজন্য আপনার ভর্তি হওয়াটা, আপনি যে অর্থ এবং সময় দিয়েছেন এটা সার্থক করতে হবে। প্রত্যেকটা মানুষেরই করা উচিত। হ্যাঁ, সময়ের মূল্য কিন্তু অনেক বেশি। এখানে এই যে আমার সাথে 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট আপনি থাকবেন, 1 ঘন্টা, এখান থেকে যদি কিছু শিখে নিতে পারেন, যে না আজকে এই ক্লাসটাতে শিখেছি বা আগে ক্লাস পেয়েছিলাম একটু রিভিশন করলাম, অসুবিধা কি? অনেকে মনে করে স্যার এই ক্লাসটাতে একসময় ফ্রি পেয়েছিলাম বা অফলাইনে পেয়েছিলাম, যাক এটা করব না, এরকম মনে করবেন না। তার কারণ আপনি ক্লাসে মোবাইল নিয়ে তো কত কিছু আমরা করি, তাই না, ইউটিউবে বসে থাকি, এটা ওটা সেটা করে থাকি, 1 ঘন্টা থাকে, আপনার রিভিশনটাও তো হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কখনো যদি আমার ক্লাস আপনি পেয়ে থাকেন তারপরেও লাইভে থাকবেন। এমনও তো হতে পারে যে আজকে ক্লাসে একটা নতুন একটা তথ্য আমি দিচ্ছি বা একটা প্রশ্নের ধারণা দিচ্ছি, তাই না। এই জন্য কোনো ওই ফ্রেমে কোনো কিছু ফেলবেন না যে এটা করা হয়ে গেছে শেষ। যখন একটা ক্লাস করায় তখন সব ক্লাস যে একই রকম হয়, তো মুখস্থ করে ক্লাস করায় না, তাই না, এক এক সময় ক্লাস এক এক রকম হয়। মৌলিকতা ঠিক থাকে, ক্লাসের মৌলিক বিষয় ঠিক থাকে, কিন্তু দেখা যাচ্ছে এক এক সময় এক এক রকম উদাহরণ আসে, তথ্য কমা বাড়া হয়। এই জন্য একাধিক ক্লাস করলে কিন্তু
একটা ক্লাসই বারবার করলে কোনো লস নেই, বরং লাভ আছে। ঠিক আছে, তাহলে অপিনিহিতের ডেফিনেশনটা আমরা শিখলাম। উদাহরণ দিলে আমাদের সামনে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো এটাকে অনেক জটিল কঠিন মনে করি যে অপিনিহিতে কত না জটিল কত না কঠিন, আসলে একদম সহজ, একদম আপনি কোনোদিনই আর ভুলবেন না। এখন উদাহরণটা দিলে আর কোনোদিন আপনি ভুলবেন না। যেমন চারি, চারিকে চাইর, করিয়াকে কইরা, বলিয়াকে বইলা, কাব্যকে কাব্য, বাক্যকে বাক্য। নিচে কি দেখতে পাচ্ছেন? সাধু, নিচে লিখেছে হচ্ছে সাধু, সাধুকে সাউধ। কয়টি শব্দ লিখেছি? 1 2 3 4 5 6টি। 6টি উদাহরণ যদি আপনি শিখতে পারেন, হাজার হাজার উদাহরণ শিখে যাবেন। হ্যাঁ, 6টা শিখলে 600 উদাহরণ আপনি বুঝবেন। একটা বুঝলে সব বোঝা যাবে। চারি থেকে চাইর, আমরা চারিকে একটু বিশ্লেষণ করে দেখি কি কি আছে। বলেন সবাই। প্রথমে চ আছে, তারপর কি আছে? সরেয়া আছে, তারপর কি আছে? র আছে, তারপর কি আছে? রস্বই আছে। এটা বিশ্লেষণ করলাম, চ আ র ই। এবার এটাকে বিশ্লেষণ করেন। প্রথমে চ, তারপরে আ, তারপরে রস্বই, তারপরে র। চ আ র ই, চাইর। এখানে দেখেন র এর পরে রস্বই, আর এখানে র এর আগে রস্বই এসে গেছে। তাহলে কি ডেফিনেশনের সঙ্গে মিল হলো না? যে পরের ইকার আগে উচ্চারিত হতে হবে। ঠিক আছে না? এবার এইটা সবাই বিশ্লেষণ করেন, খাতার মধ্যে বিশ্লেষণ করেন, এটা বিশ্লেষণ করেন। সবাইকে আমি দিলাম, এটা করেন তো। কোরিয়াকে, কোরিয়াটা বিশ্লেষণ করেন। কোরিয়াটা বিশ্লেষণ করে দেখান সবাই, সবাই দেখান, শিখতে হবে কিন্তু। কোরিয়াটা বিশ্লেষণ করে দেখান সবাই। কোরিয়াটাকে বিশ্লেষণ করে দেখাতে হবে কি কি ধ্বনি আছে এখানে, এখানে কি কি ধ্বনি আছে একটু দেখাতে হবে। লেখেন সবাই, লেখেন, লিখে পাঠান, একটু দেখতে পাই। ক র, ক র রস্বই অন্তস্থ আ। মারুফ হোসাইন, থ্যাংক ইউ মারুফ হোসাইন, থ্যাংক ইউ। আমার সাথে সম্পৃক্ত হতে হবে, ক্লাসে সম্পৃক্ত হতে হোক সহজ মনে হতে পারে। নাজমন সাকি, নাজমন সাকি, নাজমন সাকি, ক র ই অন্তস্থ আ। ঠিক আছে, শামসুন নাহার মুক্তা, ক র ই অন্তস্থ আ। ঠিক আছে, শামসুন নাহার মুক্তা, থ্যাংক ইউ। নাজমুন সাকি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শামসুন নাহার মুক্তা, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা প্রিয়া, ক র রস্বই, থ্যাংক ইউ। অদিতি ঘোষ, র অন্তস্থ আ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে দেখি সরকার অলি, ক র রস্বই অন্তস্থ আ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পেরেছি, সবাই বুঝতে পারছেন আপনারা যে ক, ক, র, রস্বই অন্তস্থ আ, এভাবে দেখিয়েছেন আপনারা। এখন এটা এখানে কি আছে? কইরা, ক রস্বই র, তারপরে আছে হচ্ছে আ। এখানে দেখুন র এর পরে রস্বই, এখানে হচ্ছে র এর আগে রস্বই। ঠিক আছে,
তাহলে পরের ইকার আগে কিন্তু উচ্চারিত হয়েছে। আপনি যে ডেফিনেশনটা লিখেছেন সেই ডেফিনেশনের সঙ্গে কিন্তু মিলে গিয়েছে। এটা আমরা করতে পারি। প্রথমে আছে ব, তারপর ল আছে, তারপর রস্বই আছে, তারপরে অন্তস্থ আছে, একই রকম আ আছে। আবার এখানে ব আছে, তারপর রস্বই আছে, তারপর ল আছে, এরপর কি আছে, আ আছে। তাহলে এখানে ল এর পরে রস্বই আর এখানে ল এর আগে রস্বই। এবার দেখুন ডেফিনেশনের আরেক অংশ আমরা বলেছিলাম যে সংযুক্ত ব্যঞ্জনের আগে ই বা উ আসবেন। এই যে শব্দটি, এই শব্দটির মাঝে সংযুক্ত ব্যঞ্জন কোনটা? ব জ ফলা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন। সেই সংযুক্ত ব্যঞ্জনের আগে একটা ই এসে গিয়েছে। আবার এখানে বাক্যের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে ক জ ফলা, এখানেও একটা ই এসে গিয়েছে। তাহলে এটিও কিন্তু অপিনিহিতি হলো। আবার সাধুকে বিশ্লেষণ করি। প্রথমে দন্তস্ব আছে, তারপরে আ আছে, তারপরে কি আছে, ধ আছে, এরপরে রস্য কিন্তু শেষে আছে, নিচে আছে রস্য। তাহলে এখানে সাধু, সাধু থেকে যখন সাউধ আমরা বলি তখন কি হচ্ছে দেখেন তো, দন্তস্ব, তারপরে আ, তারপরে কি ধ, তারপরে কি রস্য। এখানে দেখুন যে ধ এর পরে রস্য আর এখানে সাউধ, দন্তস্ব আ, এখানে হচ্ছে রস্যটা আগে, তারপর হচ্ছে ধ। বলছিলাম যে এখানে ধ এর পরে রস্য আর এখানে ধ এর আগে রস্য এসে গেছে। তাহলে অপিনিহিতির যে ডেফিনেশনটা আমরা নিয়েছি সেই ডেফিনেশনের সাথে উদাহরণ কিন্তু সম্পূর্ণ মিলে গিয়েছে। এখন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন হতে পারে সে বিষয়ে একটু আবার আমি হিন্টস দেই যে অপিনিহিতি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনিতত্ত্বের কোথায় আলোচিত হয়? ধ্বনি পরিবর্তনের মাঝে আলোচিত হয়ে থাকে। অপিনিহিতিকে ইংরেজিতে কি বলে? অ্যাপেনথেসিস বলে। কে সর্বপ্রথম অ্যাপেনথেসিসের বাংলা করেন? অপিনিহিতি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অথবা বাংলা ব্যাকরণে বা ভাষা বিজ্ঞানে কে প্রথম অপিনিহিতি শব্দটি ব্যবহার করেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আবার প্রশ্ন হতে পারে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়াকে কি বলে? অপিনিহিতি বলে। আবার প্রশ্ন হতে পারে যে সংযুক্ত ব্যঞ্জনের আগে ইকার বা উকার এলে তাকে কি বলে? অপিনিহিতি বলে। বা প্রশ্ন হতে পারে নিচের কোনটি অপিনিহিতি হয়েছে, অথবা একটি উদাহরণ দিয়ে এখানে কি কি ধ্বনি আছে তার বর্ণনা চাইতে পারে। ঠিক আছে, এখন আমরা বুঝেও গেলাম আবার এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হলো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে আগাবো। অসমীকরণ কি লিখেছে দেখুন তো, অসমীকরণ। অসমীকরণ কাকে বলে? এপার ওপার যখন মিল থাকে তখন কিন্তু তাকে সমীকরণ বলে। যেমন এপাশে 1 এপাশে 1, এটা হচ্ছে সমীকরণ। ম্যাথে যারা ভালো তারা ভালো বুঝবেন। ঠিক আছে, বা এখানে যদি x থাকে আর এখানে যদি y থাকে তাহলে কিন্তু এটা অসমীকরণ। এখানে গরু, এপাশে গরু, এপাশেও গরু, এটা কিন্তু সমীকরণ। কিন্তু এপাশে গরু আবার ভিন্ন পাশে আমরা দেখতে পাচ্ছি ছাগল, ছাগল, তাহলে এটা অসমীকরণ। তাহলে একই রকম যদি জিনিস পায় এপাশ সে ওপাশ থেকে তাহলে সেটি হচ্ছে সমীকরণ, আর ভিন্নতা থাকলে অসমীকরণ। তাহলে আমরা তাই যদি হয় তাহলে পট 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 এটা তো সমীকরণ একই রকম, পট পট একই রকম। তারপরে ফট 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 এটাও তো একই রকম। কট 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 এটাও কিন্তু একই রকম।
তাই না? আমি 3টি উদাহরণ দিয়ে বুঝি আমরা যে পট পট, ফট ফট, কট কট একই রকম, কিন্তু পট পট, ফট ফট, কট কট সমীকরণ। কিন্তু যদি বলি যে পটাপট, পটাপট, তাহলে কিন্তু একই রকম হলো না। একটা হচ্ছে পটা আর একটা হচ্ছে পট, তাহলে তো একরকম হলো না। আবার ফটাফটকে যখন আমরা ফটাফট বলি, তখন কিন্তু ফটা আর ফট কিন্তু একই রকম না। আবার কটাকট, কটাকট, কটা আর কট কি একরকম? একই রকম না। তাহলে ভিন্নতা তৈরি করছে কি? একটা আকার আসছে এখানে, এই যে আকার আসছে, তার মানে হচ্ছে স্বরে আসছে, স্বরে আসছে, মাঝখানে এটা স্বরে আসে, এসে কি করেছে? ভিন্নতা তৈরি, অসমীকরণ তৈরি করেছে। এটা হচ্ছে সমীকরণ আর এটা হচ্ছে অসমীকরণ। আর অসমীকরণ তৈরি হয়েছে কিভাবে? যে মাঝখানে একটা আ এসে গিয়েছে। তাহলে ডেফিনেশনটা কিভাবে লিখব? এই উদাহরণগুলো কিন্তু আমাদের ডেফিনেশন শিখতে সাহায্য করবে। কিভাবে? যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। আমি আবারও বলছি, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। যেমন পটপট, পটাপট, ফটফট, ফটাফট, কটকট, কটাকট, মাঝখানে কি হয়েছে? স্বরের আগমন ঘটেছে। আমি ডেফিনেশনটা আবারও বলছি, সবাইকে কিন্তু লিখতে হবে। একই স্বরের বই থেকে কিন্তু বইতে জটিল কঠিন দেওয়া আছে, আমি সহজ করে বলছি। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। দেখেন, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। লেখেন, চল চল চলাচল, হ্যাঁ চল চল চলাচল, এটা রাইট। লিখেন, লিখে একটু পাঠান। হ্যাঁ, মারুফ হোসেন, মিনা, চল চল চলাচল, পারসি স্যার, ঠিক আছে, সরকারলি, ফাইন, ঠিক আছে, ওকে, হুম হুম, লিখেছি স্যার, ফাইন, ওকে। এবার শোন, অভিশ্রুতি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অভিশ্রুতি, অভিশ্রুতি, অভিশ্রুতি কি? অভিশ্রুতির ডেফিনেশনটা আমি একদম সহজ করে দিচ্ছি, যে সবাই লেখেন, অপিনিহিতির পরিবর্তিত রূপই হচ্ছে অভিশ্রুতি। সোজা কথা, একটি শব্দ আমরা একসময় পরিবর্তন করে ফেলেছি। সেই যেমন চারিকে আমরা প্রথমে কি বলেছি? চারিকে আমরা বলেছি হচ্ছে চাই, তারপরে একসময় এটা হয়ে গেছে কি? চার। হ্যালো,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে কথা বলছিলাম যে অপিনিহিতির পরিবর্তিত রূপই হচ্ছে অভিশ্রুতি। যেমন চারি থেকে চাই, তারপর হচ্ছে চারি চাই চার, ঠিক আছে। বা করিয়া করিয়া কইরা করে, কইরা চারি চাই চার, কইরা কইরা করে, ধরিয়া 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 ধইরা ধরিয়া ধইরা ধরে, ঠিক আছে। এটা হচ্ছে অপিনিহিতির পরিবর্তিত রূপই হচ্ছে অভিশ্রুতি। এই চারকে কখনো পরিবর্তন করে চাই বলেছি, তারপর আমরা চার বলেছি, করিয়াকে কইরা, তারপরে করে, ধরিয়াকে ধইরা, তারপরে ধরে। এভাবে এই শব্দগুলো পরিবর্তন হয়েছে, একে বলা হচ্ছে অভিশ্রুতি, ঠিক আছে। স্বরসঙ্গতি ধরেছেন, স্বরসঙ্গতি ধ্বনি পরিবর্তনে স্বরসঙ্গতি হতে পারে কত প্রকার? হতে পারে এটা প্রগত স্বরসঙ্গতি, দুই পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, এই বানানটি কিন্তু পরীক্ষা আসে। অন্যান্য স্বরসঙ্গতি 5 নম্বর লেখেন। চলিত বাংলায় স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, চলিত বাংলায় স্বরসঙ্গতি। লিখতে পেরেছেন কিনা দেখেন। এক নম্বর প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতিটা হচ্ছে আদি স্বরের প্রভাবে, সবচেয়ে ভালো হয় ডেফিনেশনটা হচ্ছে আদি স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হয়। অন্তঃস্বর পরিবর্তন হয়, এটা হচ্ছে ডেফিনেশন। প্রগত হচ্ছে আদি স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হয়। আদি স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হয়। যেমন মূলা থেকে মূল, তুলা থেকে
তুলো, ধুলা থেকে ধুলো, কুলা থেকে কুলো, চুলা থেকে চুলো। ঠিক আছে, বেশ না, 1 2 3 4 উদাহরণ দিয়েছি। মূলা থেকে ভুলো, তুলা থেকে তুলো, ধুলা থেকে ধুলো, কুলা থেকে কুলো। আদি স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন। এখানে আদি স্বর হচ্ছে কি আছে? রস্য আছে। এখানে রস্য আছে, রস্য আছে, রস্য আছে। আদি স্বর হচ্ছে রস্য, আদি স্বর রস্য, আদি স্বর রস্য, আদি স্বর হচ্ছে রস্য। আচ্ছা, আর এখানে অন্তঃস্বরটা কি? অন্তঃস্বর হচ্ছে আ আছে। আদি স্বর রস্য, অন্তঃস্বর আ আ আ। এই যে আ, অন্তঃস্বর কিন্তু আ আছে। আ, অন্তঃস্বর আ আছে। এখানে অন্তঃস্বর আ, তাহলে এই যে মু মু ঠিক আছে, কিন্তু লা লো হয়েছে, তু তু ঠিক আছে, লা লো হয়েছে, ধু ধু ঠিক আছে, লা লো হয়েছে, কু কু ঠিক আছে, লা লো হয়েছে। অর্থাৎ পরিবর্তনটা কি হয়েছে? পরিবর্তনটা হচ্ছে আকার পরিবর্তন হয়ে ওকার হয়ে গেছে, অর্থাৎ স্বরেয়া পরিবর্তন হয়ে ও হয়েছে। ঠিক আছে, এই হলো পরিবর্তন। এখন আদি স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন। এই প্রভাব কথার অর্থ হচ্ছে আদি স্বরের প্রভাবে আদি স্বরটা ঠিক থাকবে, অন্তঃস্বর পরিবর্তন। এই প্রভাব কথার অর্থ হচ্ছে যে সে পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় থাকবে। আমরা মুখে অপরিবর্তিত অবস্থায় থাকতে দেখছি, মুখ অপরিবর্তিত, লা টা লো হয়েছে, তো তা তুটা তু ঠিক আছে, লাল হয়ে যাচ্ছে, ধু ধু ঠিক আছে, লাল হয়ে গেছে, কু ঠিক আছে, লাল হয়েছে। ঠিক আছে, এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হচ্ছে প্রগত স্বর সংগতি। বুঝতে পেরেছেন কারা? লিখতে পেরে, ব্যাকরণের ক্লাস। ঠিক আছে, এই জন্য বুঝতে পেরেছেন, লিখতে পেরেছেন কারা? একটু কমেন্ট করেন, কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, মিজানুর রহমান, মিজানুর রহমান, মিজানুর রহমান লিখেছি স্যার। ঠিক আছে, জি স্যার। নাজমুল সাকি, জানেন, যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা পরাগতটা শিখব। ব্যাকরণের সবচেয়ে বড় জাদুই হচ্ছে এখানে। আমি আবার একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা ইউটিউব বা বিভিন্ন জায়গায় টেকনিক দেখেন যে বানানের এই টেকনিক, অবাক হয়ে যেতে হয় যে আসলে ব্যাকরণ এই সমস্ত টেকনিক দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, বানানের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করছে, আরবি বানান, ফার্সি বানানের ক্ষেত্রে। ঠিক আছে, খুব চমক সৃষ্টি করছে সেখানে, কিন্তু সেটা হচ্ছে না, আসলে একদমই হচ্ছে না সেখানে। আসল কথাটাও সেখানে বলতে পারছে না, হচ্ছে না। ব্যাকরণকে ব্যাকরণের নিয়ম দিয়েই বুঝতে হবে। হ্যাঁ, মনে রাখার জন্য নিজের কাছে কিছু টেকনিক থাকতে পারে, কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে শেখার নিয়মকে অ্যাভয়েড করার কোনো সুযোগ কিন্তু নেই। ঠিক আছে, টেকনিক অ্যাপ্লাই করে নিয়মকে অ্যাভয়েড করার সুযোগ নেই। এই জন্য শুধু বাংলা সকল ক্ষেত্রে আপনাদের বলবো, অনেক সময় ম্যাথস টেকনিকে শিখতে যাই, আমরা অনেক বড় বড় টেকনিক শিখতে যাই, এই টেকনিক শিখতে যে সব কিন্তু সর্বনাশ হয়ে যায়। এই জন্য আমি যে বাংলা ক্লাসে যে বলে দিচ্ছি আপনাদের যে একটি অঙ্ক, আপনি একটা উৎপাদকের অঙ্ক করেন, শতকরের অঙ্ক করেন, বা যে অঙ্কই করেন না কেন, ঠিক আছে, আপনি অঙ্কটা করলেন, আপনি সিস্টেমেটিক করেন, নিয়মতান্ত্রিক ভাবে করেন। একটা অঙ্ক করার তো নিয়ম আছে, সেই নিয়মটাকে আপনি শর্টকাট করার জন্য তখন নিয়মটা আপনি বের করতে পারেন। আমরা এক সময় চলিত নিয়মের অঙ্ক করতাম, আপনারা করেছেন কিনা জানি না, ক্লাস 7-এ চলিত নিয়মের অঙ্ক করতাম। সেটা কিন্তু শর্টার, শের, এগুলো সব বের করতে হতো, তার একটা সিস্টেম ছিল, সুনির্দিষ্ট একটা ফরম্যাট ছিল, অনুশীলনীতে শিখিয়ে দিত, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু অঙ্কটা করতে হতো। কিন্তু উত্তরটা একদম সহজ ছিল, উত্তরটা 30 সেকেন্ডে বের করা যেত, হিসাব করে মুখে মুখে হিসাব করে চলিত নিয়মটা বের করা যেত। কিন্তু ওখানে চার্টের মতো করে সাজাতে হতো, ওইটা না সাজালে কোনো মার্কস দিত না, একদমই মার্কস দিত না, যেটা দেখা দেওয়া হলো এত হবে না। তো এই জন্য আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে অঙ্কটা শিখতে হবে, যেটা রিটেনে লাগবে। এরপর আপনি সব নিয়ম যে জানে সে টেকনিকও জানে। ঠিক আছে, টেকনিক সে নিজেই, নিয়ম জানি না, কিছু জানি, এটা হ্যাঁ শতকরা একটা অঙ্ক করতে পারি না,
একটা সুৎকর সারানো করতে পারি না, একটা উৎপাদক করতে পারি না, সরল করতে পারি না, টেকনিকের পেছনে দৌড়াচ্ছি। আপনি আগে নিয়মতান্ত্রিকভাবে শেখেন, সকল ক্ষেত্রে কিন্তু একই কথা। তো ব্যাকরণও আপনি নিয়মতান্ত্রিকভাবে আগে শিখে নেন, এরপরে আপনার নিজস্ব একটা টেকনিক আছে, সেগুলো মনে রাখবেন। ওরকম টেকনিক থাকলে আমি বলে দেবো কখনো কখনো, ঠিক আছে? তাই বলে নিয়ম জ্ঞাপন করে নয়। ওকে, স্বরসংহতির প্রগত আমরা বলেছি পরাগত স্বরসংহতি, পরাগত স্বরসংহতি। প্রগত যা ঠিক তার বিপরীত, প্রগত যা তার ঠিক বিপরীত হচ্ছে পরাগত। যেমন প্রগতটা ছিল কি, আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হবে, আর এটা হচ্ছে অন্তঃস্বরের প্রভাবে আদ্যস্বর পরিবর্তন হবে। যেমন বসো, বছরের পরে কথা বলছি। পরাগত স্বরসংগতি। পরাগত স্বরসংগতির উদাহরণ খুব কমই আমরা পাবো। যেমন দেশি থেকে দেশি, এখানে আমরা এটা যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমে আছে হচ্ছে একার, মানে এ আছে, আর শেষে আছে কি, শেষে আছে হচ্ছে শি, তার মানে হচ্ছে রস্বই আছে, এটা আছে। এখন এটা কি হলো, এটা হচ্ছে শেষে আছে হচ্ছে, তাহলে পরেরটা ঠিক আছে, কিন্তু দেশি থেকে দিশে যখন হলো, দেটা কি হলো, দি হলো, তাহলে এখানে হয়ে গেছে কি, একটা ই এসে গিয়েছে, তাহলে শেষে ই, এখানে শেষে ই কিন্তু ঠিকই আছে, বাট এই যে এটা কিন্তু ই হয়ে গেছে। তাহলে পরাগত হচ্ছে অন্তঃস্বরের প্রভাবে বা শেষের স্বরের প্রভাবে আদিস্বর যদি পরিবর্তন হয়, এই যে আদিস্বর হচ্ছে এটা, আদিস্বর পরিবর্তন হয়, তাকে পরাগত স্বরসংগতি বলা হয়। এই ধরনের উদাহরণ কিন্তু খুবই কম আর কি। এরপরে মধ্যগত স্বরসংগতি। মধ্যগত স্বরসংগতি হচ্ছে যে অন্ত এবং আদি এবং অন্তঃস্বর মধ্যস্বর যদি পরিবর্তন হয়। যেমন বিলাতি থেকে বিলিতি, এখানে লক্ষ্য করেন বিলাতি থেকে বিলিতি কিভাবে পরিবর্তন হয়েছে। বি ঠিক আছে, কিন্তু লাটা অন্ত এবং আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বর পরিবর্তন হয়েছে, এখানে লাটা লি হয়ে গেছে। আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বর পরিবর্তন হয়ে তাকে মধ্যগত স্বরসংগতি বলে। এই ধরনের উদাহরণ কিন্তু ব্যাকরণ আমরা খুবই কম পাবো, এই পরিবর্তনের খুব কম হচ্ছে বিলাতি থেকে বিলিতি, মধ্যগত স্বরসংগতি। এবার অন্যান্য স্বরসংগতি। অন্যান্য স্বরসংগতি, এটা কিন্তু এই বানানটা কিন্তু বিসিএস পরীক্ষা আসে। অন্যান্য স্বরসংগতি আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে উভয় পরিবর্তন হয়ে যাবে। যেমন মোজা থেকে মুজো, মোজা থেকে মুজো, মোজা থেকে মুজো, মোজা থেকে মুজো বুঝে নিতে হবে যে এটা ফাইটে হয়েছে, দুইজনই পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হচ্ছে দেখেন, মোটা মু হয়েছে, মোটা মু, যা থেকে যাটা জো হয়েছে,
আদ্র এবং অন্তঃস্বরের প্রভাবে উভয় পরিবর্তন হয়ে যাবে, কেউ ঠিক থাকবে না। যেমন ওকারটা কি হয়েছে, ওকারটা হয়েছে হচ্ছে উ, ঠিক আছে, ওকারটা কি হয়েছে, উ হয়েছে। আর আকার কি হয়েছে, ওকার হয়ে গেছে। লক্ষ্য করেছেন, মোটা মুখ হয়েছে, ওকারটা উ হয়েছে, আর আকার এই যে আটা ও হয়ে গেছে। তার মানে ওকারটা হচ্ছে ও, আর উ তো বুঝতে পারছেন, আর এটা হচ্ছে সরেয়া, আর এটা হচ্ছে ও। তারপর আমরা বলতে পারি আটা ও হয়েছে, বা আকারটা ওকার হয়েছে, বা ওকারটা উ হয়েছে, বা ও হয়েছে। এক কথায় উভয় পরিবর্তন হবে, একে অপরের প্রভাবে দুটাই পরিবর্তন হলে তাকে অন্যান্য স্বরসংগতি বলে। এই বানানটি কিন্তু মনে রাখবেন, বিশেষ পরীক্ষা দিয়ে এসেছে আগে, আবারও এসে দিতে হবে। এবার আসুন চলিত বাংলায় স্বরসংগতি। চলিত বাংলায় স্বরসংগতি, চলিত বাংলায় স্বরসংগতি, চলিত বাংলায় স্বরসংগতি। চলিত বাংলায় স্বরসংগতি সম্পর্কে শুনতে কখনো কখনো চলিত রীতি কিছুটা পরিবর্তন হতে গেলে তখন স্বরের পরিবর্তন হয়। এই স্বরের পরিবর্তন হওয়াকে বলা হচ্ছে চলিত বাংলায় স্বরসংগতি। যেমন মেলামেশা, মিলামিশা, মিলামিশা, মিলামিশা কে বলে, মেলামেশা, মেলামেশা। যেমন এটা হচ্ছে চলিত রীতি, এটা হচ্ছে সাধু রীতি, চলিত রীতি। সাধু রীতি থেকে চলিত রীতি যখন করা হয়েছে, ইটা এ হয়েছে, আবার এখানে ইটা এ হয়ে গেছে। এই ধরনের পরিবর্তনকে চলিত বাংলা স্বরসংগতি বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বরসংগতি হচ্ছে সাধারণভাবে 4 প্রকার দেখানো হলেও মোট স্বরসংগতি কিন্তু 5 প্রকার। পরীক্ষা কিন্তু এসে যেতে পারে স্বরসংগতি কত, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, অবশ্যই 5 প্রকার হবে। সাধারণভাবে 4 প্রকার, কিন্তু মোট হচ্ছে 5 প্রকার। প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, বদ্ধগত স্বরসংগতি, অন্যান্য স্বরসংগতি, চলিত বাংলা স্বরসংগতি। এই 5 প্রকার স্বরসংগতি রয়েছে, ঠিক আছে। আজকে আমি ক্লাসটি বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করছি। যেহেতু এটা একান্তভাবে আমি নিজে পড়াবো বাংলাটা, এই জন্য বেশি ক্লাস হলে অসুবিধা নেই, ঠিক আছে। আর আমি মুখ দিয়ে যে কথাটা বের করেছি আপনারা টেনশন করবেন না, ঠিক আছে। আমি অন্তত আমার সাবজেক্টে আমি কখনো চাইবো না কোন স্টুডেন্ট আমার কাছে আসছে অথচ তার কোনো প্রকার পড়াশোনা নিয়ে ক্ষতি হয়েছে, কখনো টেনশন করবেন না। আমি ইতিমধ্যে কিন্তু 6টা ক্লাস নিয়ে ফেলেছি, 7টা ক্লাস, আজকের ক্লাসে 7টা ক্লাস হবে। কখনো কখনো আমি ক্লাসটা একটু কম নিচ্ছি, 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট, কিন্তু এই অনলাইনে ক্লাসে দেখা যায় 1.5-2 ঘন্টা করলে অনেক সময় বোরিং ফিল করে, এই জন্য ক্লাসগুলো একটু বাড়তে পারে। কিন্তু আর একটা কথা বলে দিই, আপনারা যারা এই মুহূর্তে ক্লাস করছেন সবাই আমার মেসেঞ্জারে নক করেন, আপনাদের একটা লিঙ্ক দেবো। আমি যে আমার প্রাইভেট যে পড়াচ্ছি সেখানে আপনাদেরকে আমি নিয়ে নেবো, সেখানে আপনার ক্লাস আরো বেশি পাবেন। এখানে তো আমি কথা দিয়েছি 20টা ক্লাস, ওখানে আপনার 30টা বা 35টা ক্লাস পাবেন। এই জন্য আপনাকে অতিরিক্ত পে করতে হবে না কিন্তু, ঠিক আছে, এই আর কি। তা আমি মুখ দিয়ে যেটা বলি সেটা কিন্তু করার চেষ্টা করি। আর কোনো স্টুডেন্টের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে এই কাজটা অন্তত আমি করবো না। আমার যতটুকু সাধ্য আছে, মেধা মন আছে, এইটা দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এই মুহূর্তে আপনারা যারা শুনছেন, অবশ্যই আমি আবারও কথাটি বলছি, যেহেতু আমি প্রাইভেট ব্যাচ শুরু করেছি, সেখানে আপনারা সবাই পড়তে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই সার্ভিসটা পুরোপুরি এখানকার চেয়ে ওখানে ডবল সার্ভিস আপনারা পাবেন, ওখানে পড়বেন। আর ওখানে পড়ার জন্য আপনাকে অতিরিক্ত কোনো পে করতে হবে না। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টি। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই যে নম্বরটা আছে 01779047663, এখানে ফোন করবেন। আর আবার আইডিতে এসে আমাকে নক করবেন মেসেঞ্জার, সেখান থেকে আপনাকে সেই গ্রুপে নিয়ে যাব। আমার আইডিতে আসার জন্য আপনি লিখবেন এস, সব কিছু স্মল লেটার, SIRANISUZZAMAN, আনিসুজ্জামান, SIRANISUZZAMAN, আনিসুজ্জামান। এখানে সার্চ দিলে আমার আইডিতে আপনারা ঢুকবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, এখান থেকে আমার মেসেঞ্জারে যে আপনারা সবাই নক করবেন। নক করলে আপনাদের আমার যে প্রাইভেট গ্রুপ আছে, একান্ত আমি সেখানে বাংলা সাহিত্য ব্যাকরণ পড়াই, সেখানে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেখানে আপনারা সবগুলো ক্লাস
পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। ওখানেও ভিডিওগুলো থাকবে। ওখানে গেলে আপনার লাভ হবে কি, আপনি এখানে যে ক্লাস 20টা কথা ছিল ওখানে ক্লাস কিন্তু বেশি হবে, আর ওখানে আপনি ক্লাস করার কারণে আপনাকে অতিরিক্ত কোনো পে করতে হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে আছি।